মিয়ানের কণ্ঠে একরাশ ছাঁচ। তার চোখ মুখে লেপটে আছে মহাবিরক্তির ছাপ, যাতে দশ চেপে আদবুড়া মহাশয় ঘাড় ঘোরানোর অন্যস্র। এদিকে দামিয়ান কেমন বাঁকা চোখে তাকিল মিয়ানের পারে, নাক ফুলিয়ে বিড়বিড় করে আওড়ালো। সন আপ আ ফ্যাক্টিং ইডিয়েট। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় মিয়ান। প্রিয় দয়ের মাঝখানে বেশ খানিকটা তীক্ষ্ণ ভাঁজ ফেলে তীক্ষ্ণ খেঁচে দাঁত খেঁচে আওড়ায়। What did you say? হকচকে দামিয়ান তৎক্ষণাৎ মিয়ানের অলক্ষ্যে জিভে দাঁত কাটলো বেচারা। শুকনো ফাঁকা ঝোঁক গিলে আমতা করে সুতল। কোথায় কখন কি বললাম? সরু দৃষ্টিতে চোখ পাকিয়ে রেখেছে মিয়ান। কটমট করতে করতে বলে উঠল। না বলে থাকলে তো ভালোই। দামিয়ান ভ্যাবলার ন্যায় জোরপূর্বক হাসল, নড়ে চড়ে উঠল কিছুটা। স্থির হতে বিমানের প্রশস্ত দরজা দিয়ে ভেতরে ঢুকলো একজোড়া বুট পরিহিত পা। দামিয়ানের সন্দেহী নজর গিয়ে তক্ষুনি সেথায় আটকায়। ধীরে ধীরে দৃষ্টি ওঝাতেই দেখে সেই মুখোশধারী লোকটা দাঁড়িয়ে আছে গেটের কাছে, দুহাতে তার প্যান্টের পকেটে গুজে রাখা। অজ্ঞাত লোকটাকে ফের দেখা মাত্রই দামিয়ানের সম্পূর্ণ মুখাবে ছড়িয়ে গেল একরাশ কৌতূহলতা। ঠিক কেমন আগ্রহী কঞ্চে হরবরি জিজ্ঞেস করলাম। হু আর ইউ? আমাদের এভাবে বেঁধে রেখেছো কেন? মুখোশধারী যুবক মোটেও রাগ হলো না, উঁচু খাড় কাজ করে তাকিয়ে রইল মিয়ান ও দামিয়ানের দিকে। মিয়ান ভরকায় ক্ষণে ক্ষণে ঢোকিলে শুষ্ক অথচোরা খানিক ভিজিয়ে নিয়ে জিভ দিয়ে রয়েছে ভয়াতুর কণ্ঠে জিজ্ঞেস করে উঠছে। বাকিদের কোথাও নিয়ে গেছেন নাকি আবার ওদেরকে মেরে ফেলেছেন? এন বাক্যে জান পড়ে অবাক দামিয়ান। হতচকিত নেচে তড়িৎ ঘাড় বাঁকিয়ে তাকায়। মিয়ানের মুখপানে হতভম্বতায় জিজ্ঞেস করে উঠছে। বাদ বাকি বলতে আমরা ছাড়াও আর কাউকে তুলে আনা হয়েছে নাকি? মিয়ান ঠায় তাকিয়ে আছে যুবকের পানে, তারই মধ্যে উত্তর দেবার তেমন একটা তাড়া নেই। অজানা ভয়ে বেচারার মুখটা এইটুকুনি হয়ে গেছে। সে ধীরে ধীরে প্রত্যুত্তর করে বলল। হয়েছে, একজন দুজন নয়, বরং ৩৫ জনকে। এহেন বাক্যে কর্ণ করে পৌঁছানো মাস্টারের প্রতিক্রিয়া জানাতেই ভুলে গেলেন দামিয়ান। হাঁ করে মিয়ানের পানে তাকিয়ে থাকতে থাকতে কোথা থেকে যেন ফুচ করে ছুটে এলেন চারজন সশস্ত্র গার্ড। মিয়ান এবং দামিয়ান দুজনই হতভম্ব। একে অপরের সঙ্গে এক আধবার মুখ চাহাচাই করতেই গার্ডস এসে কোনরূপ কথাবার্তা ছাড়াই দুটো কালো কাপড়ের মুখোশ দিয়ে ঢেকে দিলেন মিয়ান এবং দামিয়ানের মুখমণ্ডল। বেচারা দামিয়ান ভয় এবার হাউ মাউ করে জুড়ে কেঁদে উঠেন বাচ্চাদের ন্যায়। অনুনয় করে আওড়ালেন। প্লিজ মেরো না আমায়, আমার তো এখনো বিয়েই হয়নি। অ্যান সংকটাপন্ন মুহূর্তে দামিয়ানের এমন উদ্ভট কথাবার্তায় মুখ কুচকায় মিয়ান। বিরক্তিতে তেতো মুখে কেমন দুচ্ছাই করে বলে উঠছে। রোজ নতুন নতুন আইটেম ছাড়া যার চলে না, সে নাকি আবার বিয়ের জন্য কাঁদছে। বলি দামিয়ান, এমন সিরিয়াস মোমেন্টে এহেন ফানি কথাবার্তা বলো না তো, তখন দেখা যাবে প্রাণ বাঁচানোর ভয়ে কাঁধার বদলে হেসে ফেলবো। ইস, অ্যান সঙ্গীন মুহূর্তে মনোকষ্ট থেকে আওড়ানো অত বড় কথাটাকে শেষে কিনা এরূপ নগণ্য তুচ্ছ তাচ্ছিল্য করে হাসির ছটা বানিয়ে দিল মিয়ান। দামিয়ান বড্ড কষ্টই পেল বোধহয়। বেচারা কান্না বাড়লো বই কি কমলই না। ছোঁচ কামড়ে ফুপাতে লাগলো, টের পেল ডান হাতের কোনোয়ে টান পড়েছে বেশ। গা থেকে একে একে বেড়িগুলো খুলে নিয়েছে বোধহয়। কেউ বুঝি হাত ধরে টানছে তাকে। দামিয়ানের এইটুকুন কলিজাটা লাফিয়ে উঠল অজানা আতঙ্কে। তার পা দুটো কোথায় এগোচ্ছে কে জানে। ঝর্নার ঝিরিঝিরি শব্দ ভেসে আসছে কানে, গায়ে এসে বারবার দোল দিয়ে যাচ্ছে প্রাণ জোড়ানো ঠান্ডা বাতাস। চারিদিক থেকে এক অদ্ভুত মিষ্টি বাতাস সুবাস কেমন ভুরভুর করে গানে কানে এসে বাড়ি খাচ্ছে। দামিয়ানে পা চলছে অজানা গতিতে, তবে মস্তিষ্ক বড্ড সচতার। কান খাড়া করে শুনছে চারিপাশে প্রতিটি শব্দ। কিয়ৎক্ষণ বাদে তার পা উঠল খানিকটা উঁচু জায়গায়। দামিয়ান বুঝলো এ হয়তো সিঁড়ি। মধ্যবয়স্ক ভারী শরীরচা নিয়ে অন্ধের মতো হাঁটছে তারা। সে কতক্ষণ আগে গাড়ি জাতীয় কিছু দিয়ে এসে পৌঁছালো কোনো এক অজানায় জায়গায়। এরপর শুরু হাঁটার যাত্রা। মা গো মা, পথ বোধ হয় আর ফুরবেই না। আর চারিপাশে আবহাওয়া বেশ স্বস্তিদায়ক হলেও দরদর করে ঘামছে মিয়ান। বুকটা কেমন মোচড় দিয়ে রেখেছে সেই কখন থেকে। হুটহাট মৃত্যুর ভয় না আবার হার্ট অ্যাটাকই করে বসে বেচারা। নীরবতা বেষ্টিত চারপাশ। একযোগে বেশ কজনের নিঃশ্বাস ফেলার শব্দ ভেসে আসছে কানে।
কয়েকজন সশস্ত্র গার্ড এগিয়ে এসে ধীরে ধীরে মিয়ান এবং দামিয়ান সহ বাদ বাকি ৩৫ জন ডক্টরের মুখ থেকে কালো কাপড়খানা সরিয়ে দেয় আলগোছে। সেই কতক্ষণ পর হুটহাট তীব্র আলোর ঝাপটা এসে চোখে পড়তে চোখ মুখ কুঁচকে ফেলে প্রত্যেকে। কিন্তু দামিয়ান আবার বজ্র কৌতূহলী মানুষ, চোখের সামনে হাত এনে পিটপিট করে তাকালো আঙুলের খাঁজ দিয়ে। তখনই যা দেখলো তাতে বেচারা নিঃশ্বাস আটকে যাবার জোগাড় যেন। বিশাল আকৃতির এক কক্ষ, কক্ষের মাঝখানে আবার দরজা, বোধহয় ওপাশে অ্যাটাচড কক্ষ। দামিয়ান হকচকি তাকার চারিপাশে, পুরো ঘর ভরে আছে হসপিটালে সকলের ধরনের প্রয়োজনীয় সরঞ্জামে, এসিজি মেশিন হতে শুরু করে এক্স-রে মেশিন, তাও আবার কি সুন্দর করে গোছগাছ করে রাখা সব কিছু। দামিয়ান বাদে বাদ বাকিদের চক্ষু ছানা পড়া, প্রত্যেকে কেমন অবাধের ন্যায় তাকাচ্ছে চারিদিকে। তাদের কৌতূহল যখন শৃঙ্গে পৌঁছেছে ঠিক তখনই কক্ষে আগমন ঘটে অ্যাডুইনের। গম্ভীর পুরুষ দুকদম এগিয়ে এসে মুখের কাছে হাত ছেঁকিয়ে গলা খাকারে দিলেন সামান্য। উদ্দেশ্য সকলের মনোযোগ তার দিকে জানা। সেকেন্ড খানিক যেতে না যেতে প্রত্যেকের জিজ্ঞাসু দৃষ্টি এসে আশ্রয় পড়ল অ্যাডুইনের মুখপানে। পর মুহূর্তে অ্যাডুইনের ভয়ানক দাগলা মুখ এবং উদ্ভট চোখের মনি দেখে ফরকে গেলেন সবাই। কেউ কেউ বোধহয় ভয়ও পেলেন বেশ। অ্যাডুইন সেদিকে পাত্তা দেয়নি মোটেও, উল্টো সে গম্ভীর মুখে সবাইকে জানালো, ওয়েলকাম টু দ্য শ্যাডো মনস্টার্স প্যালেস। শ্যাডো মনস্টার। ব্যাস এতটুকু শোনা মাত্র আতঙ্কে হকচকালেন সবাই। প্রত্যেকের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ল এক ভিন্ন উৎকণ্ঠা। ভয়ার্ত মিয়ানের ছোট ফাঁক গলিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, শ্যাডো শ্যাডো মনস্টার? মনস্টার? অ্যাডুইন ছোট পিছে হাসলো বোধহয়, ওপর নিচ হালকা মাথা আর নাড়িয়ে জানায়, দ্য গ্রেট রুশাদি কিং, শ্যাডো মনস্টার। ভয়ে গলা থেকে শুরু করে জিভ অবধি শুকিয়ে কাঠ প্রত্যেকের। কপালে মরণ এত তাড়াতাড়ি চলে আসবে সে খবর কি আর আগে জানতো কেউ? জানলে থোড়াই আজ ঘর থেকে বেরোতো তারা। দামিয়ানের কপাল বেয়ে দরদরিয়ে ঘাম ঝরছে, উন্মুক্ত ভুঁড়িওয়ালা পেজখানা ঘেমে নিয়ে একাকার অবস্থা। তিনি খানিক এগোলেন, মনের কোণে ভীষণ সাহস জুগিয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, আমাদের কোনো মানে এখানে? লোকটার কথাবার্তা ভীষণ অগোছালো। এই মুহূর্তে বোধহয় ভয়ের চোটে এহেন অবস্থা পেঁচার। অ্যাডুইন গম্ভীর মুখে প্রত্যুত্তরে বলল, একজন পেশেন্টের জন্য আনা হয়েছে আপনাদের। হোঁচট খেলেন সবাই। একজন, মাত্র একজন। অত কাণ্ড কারখানা করে টপ লিস্টে থাকা গোটা ৩৭ জন ডক্টরকে কিনা একজনের জন্য তুলে আনা হয়েছে। মিয়ান কেমন ছোট বাঁকিয়ে তাকিয়ে আছে অ্যাডুইনের পানে। মনে মনে তার বেশ আগ্রহ জন্মেছে সেই একজনকে দেখার জন্য। না জানি কোন দেশে রাজা বাদশা সেই একজন খ্যাত মানুষটা। এদিকে দামিয়ান নিজেকে সামলায়, খানিক দনুমনু করে যেই না কিছু বলবে অমনি অ্যাডুইন হাত উঁচিয়ে থামিয়ে দেয় তাকে। গম্ভীর মুখে বলে উঠছে, কক্ষের ওপাশে 7টা অ্যাটাচ কেবিন রয়েছে। আপনারা আপাতত ফ্রেশ হন, আমরা পেশেন্টকে নিয়ে আসছি। আর শুনুন, থামলো অ্যাডুইন। একবার প্রত্যেকের মুখে পানে দৃষ্টি বুলিয়ে ফের বলতে লাগলো, ভুলেও মনস্টারের মুখের দিকে চোখ তুলে চাইবেন না, কারণ এর পরিণাম কিন্তু মোটেও শুভ নয়। তড়িৎ খাড় কাত করলো সবাই। অ্যাডুইন বা নাও বললেও তারা তো জানে এ ব্যাপারটা। দি আন্ডারওয়ার্ল্ড কিং শ্যাডো মনস্টারের দিকে চোখ তুলে তাকানোর সাধি করা আর নিজের মৃত্যুর পয়গাম নিজ হাতে লেখা তো একই ব্যাপার। সেক্ষেত্রে এত বড় রিস্ক কে নিবে শুনি? অচেতন মাহি যারা ৭২ ঘন্টা হতে চলল, মেয়েটার এখনো হুঁশ ফেরেনি। ওদিকে তার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নাক বরাবর অক্সিজেন মাস্ক লাগানো, বেডের পাশেই 02 সিলিন্ডার। পার্শ্বর সুন্দরী খ্যাত দক্ষ ডক্টর হায়া গত 2টো রাত নির্ঘুম কাটিয়েছেন তিনি এবং মিলা। দুজনের মধ্যে কেউই একটাবারের জন্য চোখ দুটো বুঝেনি। সর্বক্ষণ থেকেছেন মেয়েটার আশেপাশে। হায়ার মুখাবে স্পষ্ট দুশ্চিন্তার চাপ। মেয়েটার পালস রেট ক্রমশ কমছে তো কমছে, বাড়ার নামগন্ধ নেই। এ যেন এক বিশাল বিপদ সংকেত। ওইদিকে মাহির ঠান্ডা হয়ে যাওয়া হাত পা দুটোতে একাধারে মালিশ করে যাচ্ছে মিলা। এমনিতে তার হাত দুটো পুড়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা, অথচ মিলার নিজের প্রতি তেমন কোনো হুঁশ জ্ঞানই নেই। সে তো ব্যস্ত মাহির সেবায়। মেয়েটাও কেমন যেন ভয়ে জর্জরিত। আনমনে কিছু একটা বিড়বিড় করতে যেই না মুখ খুলবে অমনি কক্ষে আগমন ঘটে অ্যাডুইনের। তার পিছু পিছু 2 জন গৃহ পরিচারিকা স্ট্রেচার ঠেলতে ঠেলতে এসে ঝুঁকলেন। অ্যাডুইন তখন ভারী কণ্ঠে ডক্টর হায়ার উদ্দেশ্যে বলে উঠছে, ওনাকে স্ট্রেচারে ওঠান, ডক্টররা চলে এসেছে।
কথাটা শুনতে ফোঁস করে স্বস্তির নিঃশ্বাস ফেললেন হায়া। তৎক্ষণাৎ ব্যস্ত হলেন মাহিকে নিয়ে। তবে মির্জাকে স্ট্রেচারে তুলতে গিয়ে বাঁধল যেন বড় বিপত্তি। হায়া তো নিজেও মহিলা মানুষ, হাত দুটোতে খুব একটা শক্তি নেই। এদিকে মিলার হাত দুটো তো পোড়ানো, এখন রোগীকে কীভাবে স্ট্রেচারে তুলবেন? হায়া কিয়ৎক্ষণ অসহায় মুখে দাঁড়িয়ে রইল বিছানার একপাশে। আজইন তখন মাথা নুয়ে রেখে ফের তারা দেখিয়ে বলল, কি হলো, ওনাকে তুলছেন না কেন? হায়া আর চুপ থাকতে পারল না, খানিকটা কদম বাড়ি অসহায় মুখে বলতে লাগলো, দেখুন অ্যাডিভান, মেয়েটাকে একা একা স্ট্রেচারে তোলা সম্ভব নয়। আই নিড ইউর হেল্প, সো কাম। ভরকা এডুইন তখনই দু কদম ছিটকে সরে গেল পেছনে। হাত দুটো সঙ্গে সঙ্গে আড়াল করে ফেললো কোমরের পিছে। হায়া হতভম্ব, লোকটা এমন ভয় পেয়ে গেল কেন সামান্য এক কথায়? হায়া কেমন সরু দৃষ্টিতে তাকায় এবার, সন্দেহকুল কঞ্চে আওড়ায়। অ্যাডিভান, আপনি কি শুনছেন আমার কথা? মেয়েটাকে তাড়াতাড়ি স্ট্রেচারে তুলুন। আজইন গভীর মুখে কিয়ৎক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল চুপচাপ, পরক্ষণই ঘাড় বাঁকিয়ে তাকালো পাশে। বাকি মেয়েদের দিকে এক প্রকার আদেশ ছুড়ে বলে উঠছে, এভাবে হা করে দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে তাড়াতাড়ি ধরে স্ট্রেচারে তুলুন, যান। কঠিন ধমকে তৎক্ষণাৎ বিছানার দিকে এগিয়ে গেল নারী মির্জা। শক্তপোক্ত গায়ের গড়নের আফ্রিকান দুই নারী যেন যেন তারা একাই 100। আলতো করে মাহির পা দুটো ধরলেন একজন, আরেকজন ধরলেন বাহু। তারপর ধীরে ধীরে মেয়েটাকে তুলে দিলেন স্ট্রেচারে। এদিকে হায়া এখনও কেমন সন্দিহান চোখে তাকিয়ে আছে আজুনে পানে। এই প্যালেসে আসলে হচ্ছেটা কি? কেন যেন তার মনে হচ্ছে এই পর্যন্ত যা যা হয়েছে তার আগাগোড়া একমাত্র এই মেয়েটাই দায়ী। কিন্তু কেন? মার্বেলের তক্তকে মেঝেতে ঠেলতে ঠেলতে এগোচ্ছে স্ট্রেচার। আফ্রিকান নারী মেয়ের দুটো কেমন গম্ভীর মুখে এগোচ্ছেন সামনে। তাদের থেকে সামনে খানিকটা দূরত্ব বজায় রেখে হাঁটছে অ্যাজোয়েন। মাথাটা এতক্ষণ গর্বিতভাবে উঁচিয়ে রাখলেও হঠাৎ করে এই দাম্ভিক পুরুষ মাথা ঝোঁকালেন আচমকা। বাঁদিকের করিডোর দিয়ে হেঁটে আসছে মনস্টার, তার দুধারে কম্ব্যাট গার্ডস। অ্যাজোয়েন সঙ্গে সঙ্গে তারা দেখালো মেয়েদের। তাড়াতাড়ি চলো সবাই। হুকুম তামিল হলো যথার্থ। মেয়েরা গতি বাড়লেন পায়ের। মনস্টারের পৌঁছানোর আগে তারা স্ট্রেচার নিয়ে এলেন ডক্টরদের কক্ষের বাইরে। তবে এরই মধ্যে ঘটল আরেক অঘটন। মেয়েরা তাড়াহুড়ো করতে গিয়ে স্ট্রেচারটা খানিক জোরে ঠেলে দিলেন, আর অমনি মার্বেলের মেঝেতে পিছলে গেল স্ট্রেচারের গোলাকার চাকা। ফলস্বরূপ অচেতন মাহির হাতখানা বেরিয়ে গেল স্ট্রেচার থেকে। মেয়েদের মধ্যে একজন তড়িঘড়ি করে মাহির হাতখানা ফের স্ট্রেচারে তুলতে গেলেই কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা একজন গার্ড মাথা নুয়ে রেখে সাহায্যের হাত বাড়লেন সামান্য। মাহির হাতে খুব একটা স্পর্শ না লাগলেও হাত বাড়িয়ে দেওয়ার ফলে চুপচাক আঙুলের ছোঁয়া লাগলো বুঝি। তবে এর আগেই মেট তুলে ফেললেন মাহির হাত। অস্থির বদনে আবারও স্ট্রেচার নিয়ে এগোলেন কামরা। এদিকে এত করে পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে স্বয়ং মনস্টার। আজও বলে সত্যি মনস্টারের চোখ দুটো কেমন লাল হয়ে গেছে কেন যেন। তীর ছোঁয়াচা কটমট করছে মনে হচ্ছে। তার আগুন দৃষ্টি কেমন এক মনে তাকিয়ে আছে গার্ডের হাতের দিকে। তার মস্তিষ্কে আবারও হুট করেই কি চলছে কে জানে। স্ট্রেচারে অবচেতন মাহিকে দেখে হতবাক সকলে। এ যে অতি সাধারণ এক মেয়ে, এর জন্যে কিনা অত কাঠখড় পুড়িয়ে আনা হয়েছে তাদের। দামিয়ান কেমন নাক মুখ কুচকে রেখেছে। মিয়ান একবার দক্ষতার সাথে এগিয়ে এসে মাহির আই স্ক্রিন স্পর্শ করতে গেলে চেঁচিয়ে উঠে অ্যাজোয়েন। ওয়েট। অ্যান কাণ্ডে হকচকান বেচারা মিয়ান ঘাড় ঘুরিয়ে তক্ষুনি পিছু ফিরে জিজ্ঞেস করলেন, হোয়াটস নাও? অ্যাডেন ভীষণ গভীর শক্ত গলায় সবাইকে সতর্ক করে বলে উঠে, প্লিজ ওনার গায়ে ভুল ক্রমে ওকে উন্মুক্ত হাতে স্পর্শ করবেন না। হতবুদ্ধি ভাব নিয়ে তাকে রইল সবাই। খালি হাতে স্পর্শ করবে না মানে কি? এখন কি তারা নিজের হাতে কাদা লেপটে স্পর্শ করবে রোগীকে? দামিয়ান পেছন থেকে কেমন তিতিবিরক্ত কঞ্চে বলে আওড়ালো, কি বলতে চাইছেন আপনি? খোলাখুলি বলুন। আজুন ঘাড় কাহাত করলো সামান্য। রয়েছে জবাব দিল, ওনাকে স্পর্শ করার আগে অবশ্যই হাতে মোটা গ্লাভস পরে নেবেন। মিয়ান মুখ কুচকায়। তার কেন যেন ইচ্ছে করছে আজুনের মুখের উপর বলি দিতে। শালা পাগল, রোগীকে সবসময় গ্লাভস পরে স্পর্শ করতে হয় নাকি রে? তবে মনের করে উত্থাপিত হওয়া দুঃসাহসিক কথাটুকু গলা অবধি এনেও গিলে নিলেন মিয়ান। মুখে কপট গম্ভীর ভাব ধরে বললেন, দেখুন মিস্টার, এটা সম্ভব নয়।
সম্ভব না হলে তোরা সম্ভব করবি। মিয়ানের কথার মাঝে শোনা গেল অতি ভারী এক গম্ভীর কঞ্চ। মিয়ান ঘাড় বাঁকিয়ে পেছনে তাকানোর আগেই অ্যাজুইন জোর গলায় বলে উঠছে, ইটস মনস্টার। তড়িৎ মাথা নোয়া সকলে, গাত কাঁপছে সবার, শরীরটা কেমন হুট করেই ঘামতে শুরু করলো। ওইদিকে কালো রঙা ওভারকোট পড়ুয়া মনস্টার নিজের দাম্ভিক কদমে কক্ষে ঢুকলো। ঠোঁটে ফাঁকে গুজে রাখা সিগারটা এক হাতে সরিয়ে এনে গম্ভীর গলায় থ্রেট ছুড়ল। If anyone dares to touch her with bare hands, then listen. Their hands will be separated from their body in no time. শুকনো ঠোক গেল সবাই। তড়িৎ নিজেদের হাত দুটো একে একে হসপিটাল গ্লাভস পরে নিল। আলগোছে মিয়ান এবার ভয়ে ভয়েই এগোয় মাহির পানে। একটু একটু করে মেয়েটার বন্ধ চোখ হাতের পালস রেট চেক করতে লাগলে ললাটে শঙ্কিত ছাপ ফুটলো কেন যেন। তিনি কোনরূপ বাদ বিচার না করে স্বাভাবিক স্বরে জানালো, মেয়েটার অবস্থা তো মারাত্মক খারাপ। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করব, বাট তাতেও যদি মেয়েটার জ্ঞান না ফেরে তাহলে। কথাটা শেষ হতে না হতে মিয়ান টের পেল তার মাথার খুলি ঠিক মাঝ বরাবর লৌহ নল জাতীয় কিছু একটা ঠেকানো হয়েছে আচমকা। মিয়ান হকচকায়, নিঃশ্বাস আটকে হাত দুটো তড়িৎ উঁচিয়ে তুলল। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজের ভয়টাকে কাবু করার প্রয়াসে চালাতে কর্ণকরে ভেসে আসে মনস্টারের ক্রুকঞ্চ। আগামী 24 ঘন্টার মধ্যে ওর জ্ঞান না ফিরলে তোদের জ্ঞান হারাবে চিরতরে, মনে রাখিস। কি এক বিপদে পড়লো সবাই। রোগীর জ্ঞান ফেরানোর দায়িত্বটাও কি তাদের হাতে? মিয়ান ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে জানায়, জি মনস্তার। মনস্টারের কঠিন আদেশে পুরো কক্ষ জুড়ে এক হুলস্থুল অবস্থা। ডাক্তাররা উমাদের ন্যায় ছুটছে এদিক ওদিক। তাদের ভাব এমন, তারা বুঝি পারলে মেয়েটার পায়ে ধরে বলে, এসব উঠে পড়ো মেয়ে, অন্তত আমাদের প্রাণ ভিক্ষা হলেও। এদিকে অ্যাজুয়েন গম্ভীর মুখে পা বাড়িয়েছে মনস্টারের পিছু পিছু। মুগ্ধ কেমন শক্ত মুখে কক্ষের দুয়ারে জড়িয়ে দু কদম এগিয়ে আবারও কি মনে করে দাঁড়িয়ে পড়লো হঠাৎ। অ্যাজুয়েন সঙ্গে সঙ্গে পায়ের গতি থামায়। উৎসুক দৃষ্টিতে মুগ্ধের বলিষ্ঠ পিছের দিকে তাকিয়ে রয় ক্ষিয়ৎক্ষণ। এদিকে মুগ্ধ কেমন কার কাত করলো। তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে তাকায় আলগোছায়। গার্ড বেচারা বরাবরের ন্যায় মাথা নুইয়ে রেখেছে। মুগ্ধর তখন কি হলো কে জানে। সে কেমন শক্ত মুখে পিছিয়ে এসে দাঁড়ালো গার্ডের মুখোমুখি। অতঃপর কোনরূপ বলাকওয়া ছাড়াই চট করে চেপে ধরে গার্ডের মধ্য থেকে একজনের বাম হাতের কবজে। গার্ড বেচারা ভয় তটস্থ, হাত ছাড়িয়ে নেবার সাহস কিংবা ক্ষমতা কোনোটাই নেই তার। সে কেবল কাঁপছে, তার হাতটাও কাঁপছে থরথর করে। সম্মুখে দাঁড়িয়ে থাকা মুগ্ধর চল শক্ত হচ্ছে ক্রমশ। চোখ দুটোর দৃষ্টি হলো ক্রোধ। সে কেমন এক দৃষ্টিতে তাকাইলো গার্ডের হাতখানার পানে। তার কল্পনা মানুষ পটে ফের ভেসে উঠলো তখনকার চরিত্র। এই হাত, হ্যাঁ এই হাতটা, এই হাতের আঙুলগুলো আলগোছে স্পর্শ করেছে মাহিকে, একটু করে ছুঁয়ে দিয়েছে মেয়েটাকে। কথাটা মনে পড়তে চট করে চোখ দুটো বুঝে নেয় মুগ্ধ। দাঁতে দাঁত চেপে বেচারা গার্ডের হাতের কবজিটা কেমন উল্টো করে ফেলে এক পলকে। এহেন কাণ্ডের তীব্র যন্ত্রণায় জর্জরিত গার্ড নিজের ছোট নিজেই কামড়ে ধরে গোঙাচ্ছে বেশ। ওদিকে ব্যথার চোটে জান বেরিয়ে আসবার জোগাড় তার। ছোটের উপর দাঁতের তীব্র চাপ প্রয়োগে ছোট ফেঁচে লুহু গড়াচ্ছে। ওদিকে মুগ্ধ এবার করে বসলে আরেক পাগলামি। তক্ষুনি নিজের অতি পছন্দের চাকুটা পায়ের গোড়ালির কাছ থেকে বের করে এনে গাড়ির আঙুলের উপর চালালো একে একে। চাকুর অতিরিক্ত তীক্ষ্ণতায় গোড়াসহ কাটলো আঙুল। একে একে 5টা রক্তে ভেজা আঙুল টসটস করে গলিয়ে পড়লো মেঝেতে। লহুর বিন্দু বিন্দু ছড়িয়ে যাচ্ছে মেঝের বুকে, অথচ থামেনি নির্দয় মানব। আঙুলগুলো সব কেচে নিয়ে কেমন অদ্ভুত শান্ত দৃষ্টিতে তাকিল মেঝেতে পড়ে থাকা রয়েছে এক হাঁটু। একটু ঝুঁকে বসলো কেমন, ঠোঁটের কোণে তীক্ষ্ণ চু হাসি ঝুলিয়ে রেখে চাকুর জগা দিয়ে আঙুলগুলো একটার পর একটা আঘাত বসিয়ে আনমনি পিটপিট করলো। কি দরকার ছিল নিষিদ্ধ জিনিসে ছুতে যাওয়া? শেষে গা থেকে খসে পড়লি তো। নিস্তব্ধতায় মোড়ানো কক্ষটি আপাতত যা ব্যবহৃত হচ্ছে আইসিইউ হিসেবে। চারিদিকে মেশিনে বিপিপ শব্দ, বিছানায় চিত হয়ে নিস্তেজ আকারে পড়ে আছে মাহি। নাক মুখ কুচকে বারবার অক্সিজেন মাস্ক, ঠোঁট দুটো কেমন ফ্যাকাশে রং ধারণ করেছে। বুকের ওঠা নামার গতি বেশ ধীর তার। কয়েক জোড়া চিন্তিত দৃষ্টি আপাতত মেয়েটার মুখের পানি নিবদ্ধ। ডক্টর মিয়ানের হাতে একখানা রিপোর্ট পেপার, তার কপালখানা কুচকে রাখা, সেই সাথে নিচে ঠোঁটজোড়া চামড়ায় বসানো উপরিভাগে কটা দাঁত।
আধবুড়ো ফরাসি লোকটার চোখে মুখে সে কি দুশ্চিন্তা, তিনি খানিকক্ষণ গম্ভীর থেকে আওড়ালেন। স্ট্রেঞ্জ, এত কম বয়সী একটা মেয়ের কিনা ড্রাগ ওভারডোজের কারণে ফাইট করছে। হোয়াট দ্য হেল ইজ দিস? শি ইজ সাফারিং উইথ ড্রাগ ওভারডোজ। সিরিয়াসলি, আই ডোন্ট থিঙ্ক সো সে বাঁচবে। মুহূর্তে মাথার পথে আকাশে ভেঙে পড়ল সকলের, মনের কোনায় ছড়িয়ে গেল একটা ভয়। মেয়েটার জ্ঞান না ফিরলে তারা কি আর বাঁচবে? ওই মনস্টার যদি সত্যি সত্যি তার মেরে দেয় তাদের, তখন ভয় গলা অবধি শুকিয়ে কাঠ সবার। প্রত্যেকেই কেমন হাঁসফাঁস করছে। দেখো, দামিয়ান কিয়ৎক্ষণ চুপ থেকে আচমকায় কেমন মেয়ে, কি ভালো মানুষের ভাবস্রোত ধরলেন। বীরের মধ্য থেকে দু কদম এগিয়ে এসে উকুন মেরে বলে উঠল, ঠিক আছে ডক্টর মিয়ান, মেয়েটার অবস্থা যেহেতু খুব ক্রিটিক্যাল, সেক্ষেত্রে আর রিস্ক নেওয়া ঠিক হবে না। আপনি বরং মানুষটাকে সবটা জানিয়ে দিন। এহেন কথায় জানপরানি হকচকে উঠছেন মিয়ান। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন দামিয়ানের পানে। কপালে গোটা কতক রাগি ফাঁস টেনে দাঁত খিচে শুথলেন। এভাবে না বলে তুমি না হয় সরাসরি বলতে, ডক্টর মিয়ান আপনি মরে যান। কেন আমায় বলির পঠা বানানোর জন্য অমন ওত পেতে রয়েছেন দামিয়ান? আমি এখনো বেঁচে আছি, সেটা কি আপনার সহ্য হচ্ছে না? মিয়ানের তেতে ওছা কঞ্চে মুখ চিপে হাসছে বাকিরা। ওদিকে দামিয়ান মুখ ঘুরিয়ে অন্যত্র। আধবুড়ো মহাশয় হাসছেন কিনা কে জানে। মিয়ান থামলেন কিছুক্ষণের মধ্যে, ঘাড় বাঁকিয়ে ফের মাহির মুখপানে তাকিয়ে বেশ থেকে গম্ভীর হলেন কেমন। এক হাতে কপাল চুলকে দুশ্চিন্তে আওড়ালেন। মেয়েটার সেন্স না ফিরলে আমরা বাঁচবো কিনা সন্দেহ। সো আই থিঙ্ক আমাদের শেষবারের মতো একটা রিস্ক নেওয়া উচিত। কি বলেন সবাই? সবাই মোটামুটি সায় জানালো মিয়ানের প্রস্তাবে। তবে দামিয়ান রইলেন কাজ হয়ে। হাসি খুশি লোকটার মুখাব শক্ত এই মুহূর্তে। তিনি বোধহয় আনমনে ভাবছেন কিছু। মিয়ান সেদিকে পাত্তা দিলেন না। জুনিয়র চিকিৎসককে উদ্দেশ্য করে আদেশ শুনলেন, অ্যান্টিডোট শুরু করুন, তবে খেয়াল রাখবেন সবটা যেন একদম ধীরে ধীরে এগোয়। আগে পেশেন্টের বডি রিয়াক্টিং দেখে নেই, তারপর বাকিটা করব। জুনিয়র ডক্টর আদেশ মোতাবেক কাজে লেগে গেলেন। তখনই এগিয়ে এসে অ্যান্টিডোট শুরু হলো। আরেকজন ডাক্তার ততক্ষণে স্যালাইন চেক করছেন। এক হাতে আইভি ফ্লুইডের মাত্রা বাড়িয়ে দিয়ে জানালেন, অল সেট স্যার। ডক্টর মিয়ান এবার ফের নামলেন যুদ্ধক্ষেত্রে। বাঁ হাতের কবজি উল্টো ঘড়িটা পানে নজর রাখলেন খানিকক্ষণ। যে না মিনিটের কাঁটা দুবার খুলল, অমনি মনিটরের স্ক্রিনে দৃশ্যমান লাইনগুলো কেমন অস্বাভাবিক হয়ে উঠল। শব্দ পরিবর্তিত হয়ে শোনালো পিপ পিপ। ডক্টরেরা ঘাবড়ে গেলেন কেমন। পাশ থেকে জুনিয়র যতক্ষণই চেঁচিয়ে উঠে বললেন, স্যার, পেশেন্টের শ্বাস প্রশ্বাস কমে যাচ্ছে। দামিয়ান আর দেরি করলেন না। এবার এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করলো। এবার কেমন যেন নিজেই থেকে ডক্টর হায়ার হাতে অ্যাম্বু ব্যাগ ধরিয়ে দিয়ে বলে উঠলেন, অক্সিজেন বাড়াও। জুনিয়র তাই করলেন। অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিলেন অনেকটাই। ডক্টর হায়া দ্রুত অ্যাম্বু ব্যাগ চাপতে লাগলেন। মেয়েটার নিঃশ্বাস আটকে আটকে যাচ্ছে কেমন। বুকটা একবার উঁচু হচ্ছে, উঠছে তো আরেকবার নিচুতে। হায়া বোধহয় কেঁদে ফেলবেন এখন। এইটুকুনি একটা মিষ্টি মেয়ে, তার সাথে এমন পাশবিক কাণ্ড ঘটাতে গিয়ে একবার বুক কাঁপেনি মেইডেনের? অথচ তিনিও না কি সন্তান হারা, তবুও একটা বাচ্চা মেয়ের কষ্ট বুঝলেন না তিনি? আশ্চর্য। সময় কাটা পেরোলো মিনিট পাঁচেক। মাহির হার্টবিট এখন বেশ নর্মাল। তবুও ডাক্তারদের মুখাব থেকে চিন্তার লেশমাত্র কমেনি। মেয়েটার শরীর থেকে ধীরে ধীরে ড্রাগস বেরোলো, ব্রেনে ঠিকমতো অক্সিজেন পৌঁছচ্ছে না। এভাবে চলতে থাকলে যে কোনো সময় মেয়েটার ব্রেন ডেথ কিংবা কোমায় চলে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। আগত বিপদ সংকেত আজ করতে পেরে অস্থির সবাই। বারবার একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছেন কেমন। ধূপধাপ জোরে শব্দে বসেছে এক একটা পাঞ্চ। আজ দুটো হাতে গ্লাভস নেই মনস্টারে। কি সব উদ্ভট ট্যাচু আঁকা মুষ্টি যুগল। হাত মুঠো লালচে আকার ধারণ করেছে তার। ফর্সা মুখখানা কেমন লাল হয়ে গেছে, ব্লেডের ন্যায় তীক্ষ্ণ তার চোয়াল। কটমট করছে কেন যেন। মুগ্ধ একের পর এক শক্ত পাঞ্চ বসাচ্ছে পাঞ্চিং ব্যাগে। মাথাটা তার রীতিমতো ফেটে যাচ্ছে রাগে। হুচ করে তার অত রাগ কেন উঠল? তার হদিস
যেন তার কাছেই নেই। মস্তিষ্ক বারবার বাজছে একই কথা, কেন ওই বান্দির মেয়েকে অন্য কেউ ছোবে? কেন ছোবে তারা জানে না? ওই বান্দির মেয়ে শুধু তার ও সেই শত্রু, তবুও তো একমাত্র ওর। কথাগুলো ভাবতে ভাবতে মুগ্ধর হাতের জোর বাড়লো, এবারে তীব্র জোরে। হাতের চামড়াগুলো কেমন যেন থেতলে যেতেই লাগলো। যুবকের বিন্দুমাত্র উদ্বেগ নেই সেথায়। সে কেমন কটমট করতে করতে পাঁচ বসাচ্ছে। এর মধ্যে হঠাৎ তার কানে বেজে উঠলো সিদ্ধার্থের বলা কথাগুলো। তোর ভোগে তোর ভাগ বসানোর আগেই আমি ভাগ বসিয়েছি, আধিপত্য দেখিয়েছি ওর ভেতর। কথাটা মনে পড়তেই থেমে গেল কেমন মুগ্ধের হাত। দাঁতের কটমট বাড়ল ক্রমশ। মাথায় এই বুঝি কেউ আগুনই ধরিয়ে দিল। মুহূর্ত যেতে না যেতে ছেলেটা কেমন আঘাতপ্রাপ্ত হিংস্র বাঘের ন্যায় গর্জে উঠল। পুরো বক্সিং ক্লাবের প্রতিটি দেয়াল জুড়ে প্রতিধ্বনি হলো সেই গর্জন। সে এবার আর বাদ মানল না। হাত দুটোকে একদম তেতলে নিয়ে পাঁচ বসাচ্ছে পাঞ্চিং ব্যাগে। মাথার তালু জ্বলছে তার, মন কিছুতেই ভুলতে পারছে না কথাটা। সে এবার হাতের বদলে পা উঁচায় কিক বসাতে। তবে কাণ্ড দেখো, অত্যন্ত রাগে পাঞ্চিং ব্যাগ বারবার কিক বসাতে গেলেই হঠাৎ করে তার অক্ষিপচে সামনে ভেসে উঠছে মাহির ক্রন্দনত নির্মল মুখখানা। প্রবল বেগে ছোটা বাচ্চা কেমন হুট করে থেমে গেল মুগ্ধর। বেচারা কেমন এক পায়ে ভর দিয়ে আরেক পা উঁচিয়ে দাঁড়িয়ে রইল হতবিহ্বল। মাথাভর্তি রাগের আগুন এক পশলা বৃষ্টি নামলো কোথা থেকে। মুহূর্তের মধ্যেই অবাধ রাগগুলো কেমন পালিয়ে গেল সাইড কেটে। কুচকে রাখা হৃদয়ের মাঝে শীতলতার ছাপ হলো বেশ। তার অবচেতন মন উদ্র তাকে প্রশ্ন ছিল, এই মুহূর্তে পাঞ্চিং ব্যাগটি বান্তির মেয়েতে রূপান্তরিত হলো কিভাবে? আর এই বান্তির মেয়ে এভাবে কাছে কেন? মুগ্ধ নামক নির্দয় মানব ফের থমকেছে এক মুহূর্তের জন্য। তার চোখের সামনে এখন পুরোপুরি মাহিকে দেখছে সে। মেয়েটা কাঁদছে, গাল ফুলিয়ে রেখেছে পটকা মাছের মতন। ঠোঁটগুলো সে কি লাল অবস্থা। যুবক আবারও নিজের কি হারালো। সচল মস্তিষ্ক হুট করে ঝং ধরলো। সে ধীরে ধীরে নিজের পাচা নামিয়ে আনলো নিচে। হয়তো বুদ্ধি নেয়, একটু একটু করে এগোয় সামনের দিকে। নিজ অজান্তেই হাতখানা কিভাবে উঠে এলো ব্যাগের গায়ে। আলতো করে তাতে স্পর্শ করতেই হঠাৎ ঘোর ভাঙলো যুবকের। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় নিজের হাত পানে। কি করছে সে? পাঞ্চিং ব্যাগের গায়ে হাত রাখলো কেন? মুগ্ধ তৎক্ষণাৎ নিজের হাত সরালো। বুকটা কেমন যেন করছে তার, বড্ড অস্থিরতা হাসপাস লাগছে। সেটা তক্ষুনি শক্ত হাতে নিজের ঘাড়ে হাত বুলিয়ে বোলালো কিয়ৎক্ষণ। চোখ দুটো বুঝে নি দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে আওড়ালো, What the fuck I'm saying? Why the hell she is coming in my imagination? I don't want to see that bitch. I just hate her. মস্তিষ্ক এবং জেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়েছে মনস্টার। সে কি আর জানে? সাইকোলজির ভাষায় তার অবস্থাকে বলে সাইকোলজিক্যাল কনফ্লিক্টস অ্যান্ড ব্রিফ সাইন অফ ডার্ক অবসেশন। মন যাকে বারবার ঘৃণা করি বলে আওড়ায়, মস্তিষ্ক ঠিক তার উল্টোটাই করে। নিজের অজান্তেই মনের মধ্যে ব্যাপকভাবে তৈরি করে ফেলে এক ভিন্ন অবসেশন, যা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, মাঝে মধ্যে উপলব্ধিও করা যায় না। তবুও তারা মাথার চাড়া দিয়ে উঠছে বারংবার, যার শুরুটা ধরতে পারা খুব সহজ নয়। আপাতত নির্দয় মনস্টারের সাথেও তাই হচ্ছে। সে নিজেও জানে না সে কোন ফাঁদে আটকা পড়েছে। তার মন মস্তিষ্ক এক প্রকার ঘুষ খেয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা নেমেছে, অথচ সে খবর তার থোড়াই আছে। মুগ্ধ কেমন গায়ে উঁচিয়ে হাওয়া করে নিঃশ্বাস ফেলছে। শরীরটা কেমন জ্বলে যাচ্ছে, তার মাথাটা ফেটে যাচ্ছে রাগে, হাত দুটো কাঁপছে রীতিমতো। এই মুহূর্তে মাথা ঠান্ডা করতে হবে তার, না হলে হয়তো আগুন জ্বলবে পুরো পেন্ট হাউসে। শক্তপোক্ত পুরুষ তক্ষুনি জড়লো পায়ে এগিয়ে এসে দাঁড়ালো বক্সিং রিংয়ের সামনে। অতঃপর এক লাফে বেরিয়ে এলো রিং থেকে। তারপর আর কোনো দিকে না তাকে গটগট পায়ে প্রস্থান ঘটালো। বক্সিং ক্লাব থেকে হাত পা কাঁপছে মুগ্ধ। চোখের সামনে সবটা ঝাপসা হচ্ছে ক্রমশ। যুবক তড়িঘড়ি করে ছুটল নিজের নিষিদ্ধ কক্ষে। সম্পূর্ণ কাছে তৈরি বিশাল আকার কক্ষটির চারিদিকে দেয়াল জুড়ে সাজিয়ে রাখা বিদেশি বিভিন্ন
ভেরিয়েন্টেড ড্রাগস, নামি দামি অ্যালকোহলের বোতল। মুগ্ধ চলমল পায়ে ঢুকলো কক্ষে, ঝাপসা চোখে খানিকটা এগিয়ে এসে হাত রাখলো কাঁচের দেয়ালে। অতঃপর একটানে কাঁচের দরজাটা ঠেলে দিয়ে সে কেমন উদ্ভ্রান্তের ন্যায় হাতে হাতে দুটো সিরিঞ্জ ভর্তি করলো তার ড্রাগস দিয়ে। অতঃপর আর এক সেকেন্ডও দেরি না করেনি মনস্টার। দাঁত খেসে তক্ষুনি নিজের বাঁ হাতের মোটা শিরায় বসিয়ে দিল সিরিঞ্জের তীক্ষ্ণ সোচ। ধীরে ধীরে শরীরে ঢুকছে নিষিদ্ধ কিছু। তবু আজ স্বস্তি মিলছে না যুবকের। মাথা এখনও চলছে তার সবচেয়ে ঘৃণিত মানুষটার কথা। তাকে আরেকজন ছুঁয়েছে, এই ব্যাপারটা যেন মানতেই পারছে না যুবক। তাকে বজ্র পোড়াচ্ছে কথাটা। তারপর হুটহাট ওই বান্দির মেয়ের মুখ কেন দেখছে সে? কেন বারবার চোখের সামনে ভেসে উঠছে মির্জা? উত্তর পাচ্ছে না যুবক। হাতের দুটো তরল ভর্তি সিরিঞ্জ একে একে শরীরে পুশ করেও ঠান্ডা হচ্ছে না তার উপচে পড়া রাগ। বাদবাকি সময় এইটুকুতেই শরীর শিথিল হয়। তবে তার আজ মস্তিষ্ক তার এখনো সচল। ভাবছে মির্জার কথা। চোখের সামনে ভেসে উঠছে মির্জার হাসি। হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছে মুগ্ধ। মেয়েছে কেমন খিলখিল করে হাসছে, সিট তাকে গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে। আর সে কত খুশি। মুগ্ধ সহ্য হচ্ছে না এমন দৃশ্য। বরাবরের ন্যায় গুরুগম্ভীর থাকা রুশদি কিং দা শ্যাডো মনস্টার আজ বেপরা হয়েছে। হিংস্র বাঘের ন্যায় গর্জন তুলে নিজের মাথা বরাবর নিজেই জোরালো থাপ্পড় বসাচ্ছে একে একে। পাগলের ন্যায় বলছে, আসবি না আমার সামনে, ইউ স্লাট। আসবি না, আসবি না তুই আমার সামনে। মেরে ফেলবো তোকে আমি। আই সোয়ার আমি তোকে মেরে ফেলবো। এত কিছু বলে মুগ্ধ শান্ত হতে পারলো না। উমার ছেলেটা তক্ষুনি ছুটে গিয়ে ড্রয়ার থেকে দুটো সফেদ পাউডারের প্যাকেট নিয়ে এসে টেবিলের সামনে বসলো। তড়িঘড়ি করে টেবিলের গায়ে একটু পাউডার ছিটিয়ে নাক দিয়ে টেনে নিল সবচা। এটা হচ্ছে মারাত্মক নেশা জাতীয় দ্রব্য, তাতে বিলকুল সন্দেহ নেই। মনস্টারের নিঃশ্বাস টানার গতি বাড়লেও মস্তিষ্ক পাগল করে ফেলেছে তাকে। মনের কোনো এক জায়গা থেকে বারবার কিছু একটা চিৎকার দিয়ে বলছে, এখন চুপ করে আছিস কেন তুই? যে ছেলে তোর শিকারে হাত দিয়েছে তাকে প্রাণ এবং সাইকের পেটে চালান করলি, কিন্তু যেই মেয়ে তোর শিকার হওয়ার সত্য অন্যের জন্য হয়েছে তাকে কিছু করবি না? ওকে কেন বাঁচিয়ে রেখেছিস এখনো? কেন বাঁচিয়ে রাখলি ওর মতো নষ্ট মেয়েকে? নাকি তুই সত্যি সত্যি ওকে পছন্দ করা শুরু করলি? পছন্দের কথা কানে বাজতেই কট মুটি উঠে মুগ্ধ স্বচ্ছ কাছের টেবিলের বার কয়েক শক্তপোক্ত পাঁচ বসিয়ে আওড়ালো। ইম্পসিবল। আই জাস্ট হেট দ্যাট বিচ। আই হেট হার। ও মরবে, খুব শীঘ্রই মরবে আমার হাতে। দিস ইজ মাই ওয়ার্ডস। এক্সকিউজ মি, কে আপনি? আর হুটহাট এভাবে বাড়ির ভিতর ঢুকে এলেন কেন? বাড়ির দায়িত্বশীল কেয়ার চেকারে ঝাঁঝালো কঞ্চে থামলো অ্যাজুইন। গুরুগম্ভীর মুখে যুবকের পায়ের কদম এসে দাঁড়ালো অতি পরিচিত বাড়িটার লিভিং রুমের একদম সামনের মাঝখানে। তার পিছু পিছু দুজন বডিগার্ড বেশ বড় সড়ো একটা কার্টুন ছেলে আনছেন। কার্টুনটা কি সুন্দর গিফট পেপারে মোড়ানো। অ্যাজুইন খানিকক্ষণ গম্ভীর থেকে মুখ খুললেন। দু হাত পকেটে গুজে রাখা তার গায়ে ফ্রেঞ্চ কোট, মাথার চুলগুলো জেল দিয়ে স্পাইক করে রাখা। সে কেমন গমগমে গলায় বাড়ির কেয়ারটেকারকে বলে উঠছে, কল নিকোলাস। বাড়ির কেয়ারটেকারের বজ্র গুমরুমুখী মনে মনে ভাবছে, হুটহাট চেনা নেই জানা নেই অতি অপরিচিত মানুষগুলো বাড়িতে ঢুকলো কিভাবে? এদের ভিতরে আসতে অনুমতি বা দিল কে? কেয়ারটেকার খানিকক্ষণ নিজ ভাবনায় ডুব থেকে পা বাড়ালেন সম্মুখে। সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন চারজন কালো পোশাকধারী গার্ডস। কেয়ারটেকারদের নিকট তাদের এগিয়ে এসে কণ্ঠ উঁচিয়ে বললেন, স্যারকে ডাকুন তো। একজন গার্ড তক্ষুনি পা ঘোরালেন সিঁড়ির দিকে। কয়েক লাফে সিঁড়ি ডিঙিয়ে চলে গেলেন দোতলায়। এদিকে অ্যাজুইন কেমন গম্ভীর মুখে চুপচাপ দাঁড়িয়ে আছে। সময় গড়াতে গড়াতে মিনিট 5 গেল বোধ হয়। এরই মধ্যে দোতলার রেলিংয়ের দাঁড় ঘেঁষে দাঁড়িয়ে কেউ একজন বলে উঠল, আরে অ্যাডউইন যে, দি মনস্টার্স রাইট হ্যান্ড, আজ হঠাৎ আমার আস্তানায়? অ্যাজুইন মাথা উঁচে সামান্য দোতলায় দাঁড়িয়ে আছে নেক গায়ে স্ট্রেপ নাইট কোচ। অ্যাজুইন ঠোঁটের কোণে বাঁকা হাসি ছুলে শ্লেষাত কঞ্চে বলল, মনস্টার তোমার জন্য একটা গিফট পাঠিয়েছে নিক। কাম অ্যান্ড ডিসক্লোজ দিস। সুগোচায় নেক মনস্টার তার জন্য গিফট পাঠিয়েছে? সিরিয়াসলি?
এত ভালো কবে থেকে হলো সে, অথচ সে তো এতদিন জানতো মনস্টার সাপ হলে সে হচ্ছে নেউলে। নিক বিচক্ষণতার সঙ্গে কিয়ৎক্ষণ চুপ করে থেকে আচমকায় আদেশ ছুড়ল গার্ডদের, কণ্ঠ উঁচিয়ে বলল, গো অ্যান্ড চেক দ্যাট। দুজন বডিগার্ড রয়েছে এগিয়ে এলেন কার্টুনের দিকে। দুজনের চোখে মুখে স্পষ্ট ভীতি। যদি এই কার্টুনে বোম জাতীয় কিছু থাকে তখন? মনের মধ্যে একরাশ ভয় ডর নিয়ে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থেকে বেচারারা উদ্যত হলেন কার্টুনের বাঁধন খুলতে। ধীরে ধীরে কার্টুনের গা থেকে বাঁধন খুলে যেই না মুখ খুলবে অমনি এক বিকট উটকো গন্ধতে গা গুলিয়ে ওঠে গার্ডদের। বেচারা তক্ষুনি ছিটকে পড়লো মেঝেতে। তড়িঘড়ি করে নাক মুখ চেপে ধরে একযোগে আওড়ালেন। হিয়া। ওদিকে নিক কেমন নাক মুখ চেপে ধরেছে তীব্র দুর্গন্ধে, কপালে গোটা কতক সন্দেহজনক ভাঁজ ফেলে তক্ষুনি ঝাঁঝালো কণ্ঠে একজনকে জিজ্ঞেস করে উঠছে, হোয়াট দ্য ফাক অ্যাবসেন্ট? অ্যাডুইন একটু হাসলো বোধহয়, জিভটা খানিক ঠেলে উপরে দাঁড়িয়ে চাড়িয়ে বলল, খুলেই দেখো নিক, আই হোপ ইউড লাইক ইট। সন্দেহ তীব্র হলো নিকের। বুক যুবক তক্ষুনি গটগটিয়ে নেমে এলো সিঁড়ি বেয়ে কার্টুনদের দিকে। যত এগোচ্ছে ততই যেন দুর্গন্ধে তা তীব্রতা বেড়ে যাচ্ছে। নাক মুখ কোনো মতে চেপে রেখে নিক এসে দাঁড়ালো কার্টুনের কাছে। এক হাতে তৎক্ষণাৎ কার্টুনের মুখটা খুলে দিতেই দেখলো কালো রঙা কাপড়ে মুড়িয়ে রাখা কিছু। নিক কেমন গমগমি গলায় আদেশ ছুড়ল, এটার ভিতর কি আছে বের কর। গার্ডদের আবার কি বা করার আছে? মনিবের আদেশ বলে কথা। শত শত গু গুলিয়ে উঠলেও বলতে তো হবেই। গার্ড দুজন কোনো মতে নিজেদের নিঃশ্বাস আটকে রেখে হাত বাড়িয়ে দেয় কার্টুনের ভিতর। মোচা মোচা দুটো গোলাকার বস্তু হাতে নিতেই আচালো কিছু হাতে ঠেকলো তাদের। তড়িঘড়ি করে বস্তা দুটো হাতে তুলে নিতে নিকের সামনে ধরতেই নিক মুখ ঘোরা অন্যত্র ইশারায় বোঝায় কাপড় সরাতে। যে কথা সেই কাজ। গার্ড দুজন তখনই কাপড় সরালেন বস্তু দুটোর গা থেকে, আর অমনি ভয়ে সিতারা অবধি কেঁপে উঠল সবার। গার্ড দুজন আর ধৈর্য রাখতে পারলেন না। বস্তু দুটো হাতে রেখেই মুখ ভরে বমি করে দিলেন বেচারা। দুটো সম্মুখে দাঁড়িয়ে থাকা নিক নাক ছিটকে ঘাড় ঘোরাতেই চোখের সামনে যা দেখলো তাতে ছেলেটা কেমন হাঁ হয়ে গেল। গার্ডদের হাত দুটো মাথায়, একটা সিডের আরেকটা ইরার। কি বিধ্বস্ত অবস্থা তাদের। মুখ কপালে গভীর ক্ষত করে লিখে রাখা, আ সিম্পল গিফট ফ্রম রুশদি কিং টু নিকোলাস। নিক ভরকায় তড়িৎ বিস্ফোরিত চোখে দৃষ্টিতে তাকায় আজউইনের পানে। আজউইন কেমন একটু হেসে তাকিয়ে আছে ঠোঁটের কোণে। তার খেলছে এক চিলতে বারকা হাসির রেশ। সে কেমন শান্ত কণ্ঠে আওড়ায়, এখনো সময় আছে, শুধরে যাও নিক, নয়তোবা কোনো একদিন দেখা যাবে তোমার মাথাটাও এভাবে অন্যের হাতে থাকবে। নিক শুনলো, দাঁত কিরমির করতে করতে তক্ষুনি চেঁচিয়ে উঠে বলল, গার্ডস হোল্ড দিস মাদার ফাকার। হুকুম তামিল করলেন সবাই। এক এক করে ডেকে কোথা থেকে সব ছুটে এসে পয়েন্ট করলো অ্যাডুইনের মাথা বরাবর। অথচ অ্যাডুইনের মুখাবে নেই বিন্দুমাত্র বিচলিত ভাবসাব। যুবক কেমন শান্ত হেসে নিজের চোখ থেকে নীলরঙা চশমাটা খুলে নিল এক হাতে। আঙুলের ভাঁজে ভাঁজে চশমাটা গুছিয়ে নিয়ে তাচ্ছিলের সুরে শুধল, ও হো নিক, স্টপ দিস কাইন্ড অফ বুলশিট। তুমি নিজেও জানো একদিকে আমার গায়ে সামান্যতম আঁচড় পড়লে অন্যদিকে তোমার পুরো সাম্রাজ্য গুঁড়িয়ে দেবে মনস্টার, তা আবার এক চুটকিতে। এত কিছু জেনেও এহেন বোকামি। সেন্ট পিটার্সবার্গ আকাশের বুক চিরে নেমেছে স্নোফলের গুটি গুটি দানা। রাস্তাঘাটে সর্বোচ্চ ঢেকে গিয়েছে টাকনু সমান বরফে। গায়ে মোটা জ্যাকেট, পায়ে পরিহিত লম্বা লম্বা বুট জুতা, মাথা ঢেকে আছে মানকি ক্যাপে। মুখের সামনে ক্যাজুয়াল মাস্ক, গলায় একখানা লাল রঙা মাফলার পেঁচিয়ে এগোচ্ছেন মাইকেল। হাতে একখানা টর্চ লাইট। সুউচ্চ প্যালেসের ঠিক ডান দিকের রাস্তা দিয়ে খানিকটা এগোলেই জঙ্গল, বড় বড় পাইক গাছের জঙ্গলখানা। দিনের বেলাতেও যা ভয়ানক, সেখানে সন্ধ্যার অমন মৃদু অন্ধকারে জঙ্গলটা যে গা হিম ধরিয়ে দিবে যে কারো।
ছিমছাম গায়ের গড়নের মধ্যবয়স্ক মাইকেল, চেহারা এখনো খুব একটা বয়সের ছাপ পড়েনি তার। মানুষটা ভয়ে ভয়ে এগোচ্ছেন সামনে, হাতের টর্চ লাইটটা এতক্ষণ জ্বলতে থাকলেও যেই না তিনি পা রাখলেন জঙ্গলে, অমনি লাইটটা যেন আচমকা বন্ধ হয়ে গেল। চলন্ত পা দুটো হুচ করে থমকায় মাইকেলের চিন্তিত ভয়াল মুখে। টর্চ লাইটটা হাতের তালুতে বারবার বাড়ি মারছেন, কিন্তু তবুও লাইটটা কেন জ্বলছে না? মাইকেল ভয় তটস্থ। লাইট জ্বালানোর অনবরত চেষ্টায় মত্ত থেকে শুরু করলেন বাইবেল পাঠ। ঠিক তক্ষুনি অদূর থেকে ভেসে আসে নেকড়ে বাঘেদের আর্তনাদ। জঙ্গলে হিংস্র পশুদের অমন করুণ চিৎকারে ভয় গলা শুকিয়ে গেল মাইকেলের। বেচারা কেমন ক্ষণে ক্ষণে ঝোঁক গিলে ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকালেন। যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু অন্ধকার আর অন্ধকার। মাইকেলের আর সাহস হলো না এহেন অন্ধকার মারিয়ে সামনে এগোনোর। বেচারা ভয়ে ভয়ে কদম পেছোতেই হঠাৎ কোথা থেকে একজন শক্তপোক্ত হাত এসে পেঁচিয়ে ধরলো বেচারাকে। এক হাতে আঁকড়ে ধরলো মাইকেলের গলা, আরেক হাতে শক্ত থাবায় চেপে ধরলো বেচারার মুখ। মাইকেল গোঙাচ্ছে, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টায় মত্ত থেকে হাত পা ছুটছে অনবরত, অথচ পেছনের মানুষটা তাকে ছাড়ছে না। সময়ের স্থায়িত্ব মিনিট খানেক পার হলো বোধহয়। মাইকেলের নিঃশ্বাস আটকে যাওয়া জোগাড়। এ পর্যায়ে বেচারা হাত পা ছোড়াছুড়ির গতি বাড়াতেই পেছনের মানুষটা নিজ হাতের বাঁধন আলগা করলো বুঝি। মাইকেল খানিকটা সুযোগ পেয়ে তুখুনি ছিটকে পড়লো সুমুখে। দু হাঁটুক থোকায় খাসে পরিপূর্ণ জমিনে ঠেকিয়ে জিভ বার করে শ্বাস নিতে লাগলো পাগলের মতো। ইস, আরেকটি হলেই বোধহয় বেচারার প্রাণটা বেরিয়ে আসতো দেহ ছেড়ে। বেচারা একদিকে হাঁপাতে ব্যস্ত, অন্যদিকে পেছনে দাঁড়িয়ে থাকা কালো হুজি পরা ব্যক্তিটি আলগোছে এগিয়ে এসে দাঁড়ালো মাইকেলের মুখোমুখি। একজোড়া কালো বুট পরিহিত পা বরাবর নজর পড়লো মাইকেলের। সে খানিকটা সময় নিয়ে ঘাড় উঁচিয়ে তাকালো সফেদ রঙা প্লাস্টিকের ফুতের মুখোশ পড়ুয়া ব্যক্তিটি। তার পানেই তাকিয়ে আছে বোধ হয়। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তাকে দেখে মোচে অবাক হয়নি মাইকেল। উল্টো কণ্ঠে একটা চিন্তা ঢেলে বলল, আবারও কেন ডাকলে আমায়? তুমি দেখছো না চারপাশের পরিস্থিতি যে কতটা গরম? ভালো হবে যদি আমরা একদিন এসব কাজকর্ম থেকে দূরে সরে থাকি। মুখোশ পরিহিত ব্যক্তি রাগ করলো না তেমন। খানিকক্ষণ নিজের গ্লাভস পরা বা হাত দিয়ে ঘাড়টা হালকা চুলকে ঘাড় কাহাত করে রাখলো। মাইকেল অন্ধকারে খুব একটা ঠাউরও করতে পারলো না উপস্থিত ব্যক্তিটির হাব ভাব। ওদিকে মুখোশধারী নাক ফোলাচ্ছে, রাগে কটমট করতে করতে আচমকা ঝুঁকে এসে চেপে ধরে মাইকেলের কণ্ঠা। মাইকেল ভরকায় তড়িৎ নিজের কণ্ঠা ছাড়াতে চেয়ে চাপা স্বরে আর্তনাদ করে বলল, ছাড়ো আমায়, বলে যেও না আমি মরে গেলেও তোমার সব খেল খতম। কেননা পেন ড্রাইভ কোথায় আছে সেটা কেবল আমিই জানি। তৎক্ষণাৎ মাইকেলের কণ্ঠা চেপে রাখা হাতে কেমন আলগা হয়ে গেল মনে হচ্ছে। এই সুযোগটা মাইকেল নড়ে চড়ে উঠল, দুই হাতে চক্ষুনি সজোরে ধাক্কা দিয়ে বসলো মুখোশধারী বুক পাড়া পর। এহেন অতর্কিত আক্রমণে তাল সামলাতে না পেরে মুখোশধারী গিয়ে উলচে পড়লো পেছনে। মাইকেল এবার তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, দাঁতে দশ চেপে শিশি আওড়ায়, কোথায় কোথায় গলা চেপে ধরার বদভ্যাস বাদ দিন, ভুলে যাবেন না আই এম নট ইউর টয়। মনস্টারের গুহায় ঢুকে তারের নাকের নিচ থেকে প্রমাণাদি সংগ্রহ করা ইজ নট এ পিস অফ কেক। আপনার এত তাড়া থাকলে আপনি নিজে যান, ওই সাইকোর চোখ এড়িয়ে ঢুকুন গিয়ে মাদান্য হাউজে। অত শক্তিশালী সিকিউরিটি ডিঙ্গিয়ে একবার যদি ভুলক্রমে ঢুকেও যান, তবে একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফেরত আসা অসম্ভব। তাই বলছি, ধৈর্য ধরুন। মেইডেন এবং শিডের মতো নির্মম পরিণতি না চাইলে ব্রেন খাটাতে শিখুন। মুখোশধারী মনোযোগ দিয়ে শুনল কেবল, ঠিকই তো বলেছে মাইকেল। মনস্টারের নাকের নিচ দিয়ে পার হওয়া কি আর চারটিখানি কথা? নির্ধারিত সময় 24 ঘন্টা পার হতে চলো। আতঙ্কে শুকিয়ে কাঠ ডাক্তাররা। পেশেন্ট এখনও জ্ঞান ফিরেনি, আদৌ ফিরবে কিনা তার নিশ্চয়তা 50%। ডাক্তারদের ভয়ের শেষ নেই এখন। বেচারীরা এইদিক ওদিক ছুটোছুটি করছেন লুকোতে। কেউ কেউ তো ইতিমধ্যে গিয়ে লুকিয়ে বড় সড়ো বিছানার নিচে, তো কেউ আবার গিয়ে গা ঢাকা দিয়ে বসে আছে ওয়াশরুমে। মিয়ান দৌড়ে গিয়েছেন কাবার্ডের দিকে। কাবার্ডের এক পাশে বেশ জায়গা, ছিমছাম গায়ের গড়নের মিয়ান বেশ সুন্দর মতো গা লুকালো সেথায়।
ওদিকে দামড়া ভুড়িওয়ালা দামিয়ান কেমন বাদরের মতো লাফাচ্ছে। বেচারাকে কেউ একটু জায়গাও দিচ্ছে না লুকোতে। যতবার বেচারা কোথাও লুকোতে যাচ্ছে ঠিক ততবার সবাই তাকে দূর দূর করছে। কেননা দামিয়ানের আবার বড্ড বায়ু দূষণ করার স্বভাব তো। অতিরিক্ত নার্ভাসনেসে বেচারা প্রায়শই উদ্ভট কাজকর্ম করে বসে। তাই আর তাকে নিয়ে লুকোনো দুঃসাধ্য কেউ দেখালো না। দামিয়ান বেচারা বজ্র অসহায়। এ পর্যায়ে আজ বিপদে পড়ে মানুষ ছিল সে, কোথাও একটু জায়গা দিল না কেউ। বেচারা মন কষ্টে পা বাড়ালো কাবার্ডের দিকে। কাবার্ডের দরজা আটকানো। দামিয়ান তস্ত্র পায়ে এসে চট করে ঢুকে পড়লো কাবার্ডের আরেক পাশেই জড়সড় ভাব নিয়ে দাঁড়িয়ে আছে মিয়ান, মুখ লুকিয়ে রাখা কাপড়ের আড়ালে। তন্মধ্যেই বিশালাকার কাবারটা হুট করেই খানিকটা দুলে উঠতে পশু গোটায় মিয়ান। তড়িৎ ঘাড় বাঁকিয়ে তাকায় পাশে। মুহূর্তেই চোখাচোখি হলো দামিয়ানের সঙ্গে। বেচারা দামিয়ান ভিতরে ঢুকলো। তার বড়সড় ব্যাধব পেঁচার জন্য কাবারের দরজাটা আটকাচ্ছে না। তা নিয়ে দামিয়ানের আফসোসের শেষ নেই। বেচারা বুঝি এই প্রথম নিজের ভুঁড়ি নিয়ে অত প্যারা খাচ্ছে। ওইদিকে মিয়ান হঠাৎই চিরবির করে উঠে তার কাণ্ড দেখে। হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং হিয়ার? মরার জন্য আর কোনো জায়গা পাওনি? শেষমেশ আমার কাছে এসে মরতে হলো তোমার? এমনিতেই পেটের যন্ত্রণা অতিষ্ঠ দামিয়ান, তার উপর মিয়ানের অমন ঠেস মারা বাক্য। আগুনে বোধহয় ঘি পড়লো খানিকটা। দামিয়ান নিজেও তৎক্ষণাৎ তৎ খেচে আওড়ালো। হ্যাঁ, এখানেই মরবো, তোমাকে সঙ্গে করে নিয়েই মরবো। একা একা মরে কি লাভ হবে? দাঁত কিরমির করে উঠে মিয়ান। মুখ খুলে দু চারটে শক্ত কথা আওড়াতে গিয়েও হঠাৎই থেমে গেল কেন যেন। তখনই অন্যত্র মুখ ঘুরিয়ে দাঁড়ালো। এদিকে দামিয়ান এতক্ষণে কোনো রকম দরজা আটকালো বুক ফুলিয়ে। মোটা পেঁচাকে কোনো মতে খানিকটা চুপসে নিয়েছে বেচারা। অব্যর্থ চেষ্টায় বেচারার ফর্সা মুখখানা কেমন লাল হয়েছে দেখো। সে আর পারছে না নিজেকে আটকাতে। পেঁচা হঠাৎ করে গুড়গুড় শব্দ তুলছে। বোধহয় এক্ষুনি উদ্ভট কাজটা হয়ে যাবে তার দ্বারা। দামিয়ান জোর করে আটকে রাখলো বায়ুদূষণ। তবে এইসব কি আর বাদ মানে? ঠিকই সেকেন্ড 30 অতিরিক্ত চাপের ফলে এক বিকট শব্দে বায়ুদূষণ ঘটল। তীব্র শব্দে হকচকি উঠে মিয়ান। ঘাড় বাঁকিয়ে তাকাতেই না তাকাতে মাত্রাতিরিক্ত দুর্গন্ধে গা গুলিয়ে উঠল পেছনে। আবদ্ধ জায়গা হওয়াতে দুর্গন্ধের তীব্রতা বেড়েছে বহুগুণ। মিয়ান তৎক্ষণাৎ নিজের নাক মুখ চেপে ধরে কাপড় দিয়ে এতেও বুঝি লাভ হলোই না। গন্ধ একদম তরতর করে নাকে ছিঁচে দিয়ে ঢুকছে তার। মিয়ানের ভাব ধরেছে বমি করা। নাক মুখ চেপে রেখেছে, আগুন চোখে তাকালো দামিয়ানের দিকে। অতঃপর কঠিন কণ্ঠে আওড়ালো, হোয়াট দ্য ফাক ইউ হ্যাভ ডান ইডিয়েট? কয়েকদিনের বাসি পচা খাবার তুমি গিলেছ। কতবার করে বলেছি জলস্থির মতো গপাগপ করে খাবার গিলতে না। ডাক্তার হয়েও জলস্থির মতো শরীর ইডিয়েটের। এই বের হয় এখান থেকে। দামিয়ান কাছামাছি করছে পাশ থেকে। মিয়ান তখন রাগে গজ গজ করছে বেচারা। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে তখনই দামিয়ানের ঘাড় ধরে তাকে বাইরে ছুঁড়ে ফেলল। অতঃপর পেছন থেকে নিজেও বাইরে এসে খোলা বাতাসে বুক ভরে নিঃশ্বাস ছেড়ে ধীরে ধীরে আওড়ালো, হোলি শিট! দামিয়ান চিবুক নামিয়েছে গলার কাছে। লোকটা বোধহয় লজ্জা পেয়েছে বেশ। কিয়ৎক্ষণ পার হতেই মিয়ান তার পানি ঘুরে তাকায়, দাঁত খেঁচায় কিছু একটা বলতেই যাবে, অমনি তার দৃষ্টি আটকালো কক্ষের দরজা দিকে। আজিজ নামক গম্ভীর পুরুষ গটগটিয়ে ঢুকছে। তার পিছু পিছু একদম সশস্ত্র কাঠ। মিয়ানের কলিজা শুকিয়ে গেল বোধ হয়। এবার কোথায় লুকোবে সে? কীভাবে বাঁচবে এদের থেকে? মেয়েটার তো এখনও জ্ঞান ফেরেনি। মিয়ান শুকনো ফাঁকা ঢোক গিলে কয়েক কদম পেছোতেই গার্ডস এসে ধরে ফেলো তাকে। আজিন গম্ভীর মুখে একবার নজর বুলালো শয্যাশয়ী মাহির পানে। মেয়েটাকে এখন অবধি অচেতন দেখে দীর্ঘ নিঃশ্বাস বেরো তার বুক চিরে। সে কেমন কঠিন গলায় আওড়ালো, আপনাদের সময় শেষ। মনস্টারের ডাক এসেছে এবার, চলুন। হকচি করে সবাই। দামিয়ান ফের কান্না জুড়েছে বাচ্চাদের ন্যায়। আকুতি জানাচ্ছে না মারার। অ্যাডুইন সেসব কানও তুলল না বোধ হয়। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দৃষ্টি ফেলে গলা উঁচিয়ে হুঙ্কার ছোড়লাম, নেক্সট 30 সেকেন্ডের মধ্যে যে যেখানে আছেন সেখান থেকে বেরিয়ে না এলে কপালে শনি লাগবে সবার। মাইন্ড ইট। হুমকিতে গা কাটা দিয়ে উঠলো বাদ বাকিদেরও। কেউই নড়াচড়া করলো না তেমন। দামিয়ান এবার দুষ্ট বুদ্ধি আটলো। তখনই অ্যাডুইনকে জানালো, কয়েকজন খাটের তলায় লুকিয়ে আছে আর কয়েকজন ওয়াশরুমে। কেউ কেউ লুকিয়েছে বুক সেলফের পিছনে।
এহেন কথা কর্ণপাত হওয়া মাত্র গার্ড ছুটল সেদিকে। মিয়ান কেমন কিরমির করে তাকিয়ে আছে দামিয়ানের পানে। দামিয়ান আর দৃষ্টিতে দেখলো তা। লোকটা কেমন মুখ বাঁকালো তা দেখে। তার ভাব এমন, মরলে আমি একা মরবো কেন, সবাইকে নিয়ে মরবো। দু হাঁটু গেড়ে রাখা মেঝেতে হাত দুটো চেনে কোমরের কাছে বাঁধা, মুখমণ্ডল ঢাকা কালো কাপড় দিয়ে একসাথে সারিবদ্ধভাবে বসে আছে 35 জন ডাক্তার। মানুষগুলো কাঁপছে ভীষণ, মুখ বরাবর চেপ লাগিয়ে রাখা বিধায় সামান্যতম কথাও বেরোচ্ছে না তাদের মুখ দিয়ে। সম্মুখে চেয়ারে বসে আছে মনস্টার, দু হাতে দুটো রিভলভার, গায়ে জড়ানো পাতলা ফিনফিনে একখানা কালো রঙের শার্ট, তাও আবার সবগুলো বোতাম খোলা। বোধহয় নিজের শক্তপোক্ত পেটানো দেহখানা দেখানোর অভিনব কৌশল এঁটেছেন তিনি। পরনের কালো রাঙা গ্যাবার্ডিং প্যান্টটা নেমে এসেছে নাভির বেশ নেচে। সেদিকে অবশ্য অত পাতা নেই যুবকের। এক হাতে রিভলভার নিয়ে রেখে পাশ থেকে রামের বোতল তুলছে হাতে, আঙুলের ভাঁজে গুজেছে জ্বলন্ত সিগার। সে কেমন ব্যাপক আয়েশ করে একটু একটু করে চুমুক বসাচ্ছে বোতলের সরু ডগায়। গলার তীব্র সৌন্দর্য মণ্ডিত অ্যাডমস অ্যাপেল চা কি সুন্দর নৃত্য তুলছে প্রতিটি ঠোক গেলার তালে তালে। বার দুয়েক চানও বসিয়েছে সিগারে। নিজেকে বড্ড প্রশমিত করে যুবক এইবার উদ্যত হলো গান পয়েন্ট করতে। প্রথমেই রিভলভারের সরু লৌহ নল গিয়ে ঠেকলো মিয়ানের লোলার পরপর। মিয়ান কেঁপে উঠল যেন, দুই চোখ বুজে নিয়ে শান্ত হলো নিজে নিজে। বারে বারে কল্পনা করতে লাগলো ছোটবেলার স্মৃতিগুলো। অন্যদিকে অ্যাজয়েন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মাহির চিকিৎসাধীন কক্ষে, চোখ দুটো নিষ্প্রাণ, তার মুখটা কেমন অন্ধকারে নিমজ্জিত। তার দৃষ্টি কেবল মাহির পায়ের কাছে নিবদ্ধ। মেয়েটার মুখপানে তাকানোর দুঃসাহস নেই তার। সে কেমন এক দৃষ্টিতে মেয়েটার পায়ের দিকে তাকে ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে আওড়ালো। এটুকু বয়সেই আপনি গোটা অর্ধশত মানুষদের মৃত্যুর কারণ হয়েছেন, অথচ তা কি আপনি আদৌ জানেন? একদিন বলতে বলতে দীর্ঘ বিশ্বাস ফেলল। দৃষ্টিটা খানিক সরতেই হঠাৎ থমকে গেল কেন যেন। এইমাত্র সে দেখলো। কি দেখলো? মেয়েটার পা দুটো কি নড়লো? একদিন তস্র নজর ঠেকালো মাহির পায়ের দিকে। নিখাত চোখে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে ফের দেখলো মাহির পা জোড়ার অবাধ নড়াচড়া। সে তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে উঁচিয়ে আনলো মাহির মুখপানে। মেয়েটার ফ্যাকাশে ঠোঁট দুটো কাঁপছে, কপালের চামড়া ভাঁজ পড়েছে বেশ। একদিন তখনই ছুট লাগালো কক্ষের বাইরে। হন্তদন্ত পায়ে দৌড়ে যেতে লাগলো প্রশস্ত করিডোর দিয়ে। মার্বেলের মেঝেতে দৌড়তে গিয়ে বার কয়েক হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে নিল কোনো মতে। এক্ষুনি মনসার কাছে যেতে হবে তার, জানাতে হবে মেয়েছে জ্ঞান ফিরেছে, না হলে যে নির্দোষ ডাক্তারগুলো অকালে মরবে। তখন মিয়ানের কপাল বরাবর রিভলভার ঠেকালো, শ্যুট করেনি মনস্টার, কেননা পাশে দামিয়ান নড়চড় করছিল বেশ। মনস্টারের মন বদলালো, সে পা ঘুরিয়ে এসে দামিয়ানের সম্মুখে দাঁড়ালো, অতঃপর রিভলভার ঠেকালো বেচারার মাথার তালু বরাবর। দামিয়ান এমনিতে ভয় জড়সড়, তার উপর কপাল বরাবর রিভলভারের ছোঁয়া পেয়ে লোকটা কেমন গোঙাচ্ছে, রীতিমতো বসে থেকে লাফাচ্ছে। মনস্টার নিজের ঠোঁটের ভাঁজে গুজে রাখা সিগার লম্বা টান বসে যে না ট্রিগার চাপে অমনি সেলের মধ্যে হন্তদন্ত পায়ে প্রবেশ করলো অ্যাজয়েল। এসেই আগে চিৎকার দিয়ে বলে উঠল, মনস্টার, সি ইজ রেসপন্সিং নাও। মূর্তি থামলো নির্দয় মানবের কর্মকাণ্ড। রিভলভার ট্রিগার থেকে সরিয়ে বেরিয়ে গেল আঙুল। ঘাটটা সামান্য কাহাত করে সে কেমন ক্রু চাহনি নিক্ষেপ করলো অ্যাজয়েনের দিকে। গমগমে গলা স্রেফ শুধল। ইজ ইট? অ্যাজয়েন লম্বা লম্বা নিঃশ্বাস টানছে, তবুও কোনো মতে মাথা দুলিয়ে বলে উঠছে, ইয়েস মনস্টার। আচমকা নির্দয় মানবের ঠোঁটে করে ফুটে উঠল এক চিলতে বাঁকা হাসির রেশ। দামিয়ানের মাথা বরাবর চেপে রাখা রিভলভারটা সরিয়ে এনে নিজের ঘাড় চুলকালো, তার নল দিয়ে রয়েছে ভারী কঞ্চে আওড়ালো। দ্যাটস ইট। আবদ্ধ সেলের মধ্যে নিজেদের আবিষ্কার করে ভারী চমকালেন সবাই। চারিদিকে কেমন মৃদু অন্ধকার ভাবসাব। অ্যাজয়েন সবার হাতে একটা করে ছোট্ট ঔষধ দিয়ে যাচ্ছে। ডাক্তাররা খানিক ফ্রু গোটালেন ঔষধ দেখে। তাদের আবার ঔষধ দেওয়া হচ্ছে কেন? এটা আবার কিসের ঔষধ? মিয়ান নিজের উপচে পড়া কৌতূহল দমিয়ে রাখলেও দামিয়ান বড্ড পট করা মানুষ। তখনই সন্ধিহান গলায় জিজ্ঞেস করে উঠছে, এটা কিসের ঔষধ, আর আমাদেরকেই বা দেয়া হচ্ছে কেন? একদিন প্রত্যুত্তর মনে রইলেন। সবাইকে একে একে ঔষধ দিয়ে আদেশ ছুড়ল। হ্যাভ ইট। ভয় কালেন সবাই, হতভম্বের না একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলেন কয়েকজন। দামিয়ান ফের ভ্রুদয় কুচকে জিজ্ঞেস করে উঠছে, কিসের ঔষধ সেটা আগে বলুন, না বললে খাচ্ছি না আমি। কথাটা শেষ হওয়া মাত্র দামিয়ানের ফোলা ফোলা গাল বরাবর সপাটে এক বসলো চর।
সেই চরের শব্দে ভো ভো করে বাজতে লাগলো তার কান। বেচারা দামিয়ান তখনই হাত চেপে দিয়ে ধরে নিজের বাঁকে রাখা গাল কিয়ৎক্ষণ বাদেই কর্ণকুড়ি ভেসে আসে আজুনের কচমচ কণ্ঠ। হয় ঔষধ খাবেন নয়তো কুলি, যে কোনো একটা তো খেতেই হবে। নাও চয়েস ইজ ইয়ার্স। শুকনো ঢোক গিল সবাই। তৎক্ষণাৎ 1 সেকেন্ডও দেরি না করে পানি ছাড়াই গিলে নিল ওষুধটা। দামিয়ান মুখে পুরল ওষুধখানা। অতঃপর সবটা শান্ত। মিনিট 5 পেরোতেই প্রতিটি ডক্টর কেমন দুলতে দুলতে ঘুমের ক্রাশে। কেউ কেউ ঝুলে পড়লো মেঝেতে। নাক টানা শব্দ ভেসে আসছে কারো কারো কাছ থেকে। সবাই যখন ঘুমে বুধ হয়েছে ঠিক তখনই বাঁকা হাসে আজওয়ান। প্যান্টের পকেটে 2 হাত গোছে, গলা উঁচিয়ে সেলের বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের আদেশ ছুড়ে বলে উঠছে, Take them away. Their 2 days memory is completely destroyed now. কজল বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না আজওয়ান। তখনই গট গট পায়ে বেরিয়ে গেল সেল থেকে। এদিকে সে যেতেই গার্ডসরা এগিয়ে এসে একে একে প্রতিটি ডক্টরকে কাঁধে তুলে নেয়। এদের এবার নিয়ে যাওয়া হবে বিমানে, ফের দিয়ে আসা হবে তাদের আস্তানায়। বিমানের প্রশস্ত সিটে বসিয়ে রাখা হয়েছে ডক্টরদের। গায়ে কেবল সিট বেল্ট লাগানো। ডাক্তারদের গায়ে কেবল সিট বেল্ট লাগানো। গার্ডরা বসে আছে সম্মুখের সিটগুলোয়। বিমানের একদম শেষে সিটগুলোর একটায় বসে আছে দামিয়ান। আচমকা চোখ খুলল মধ্যবয়স্ক। তখনই জিভ উলচে মুখ থেকে ওষুধখানা বের করে গুজে নিলেন নিজ শার্টের পকেটে। তখন ওষুধটা স্রেফ জিভের তলায় রেখেছিলেন তিনি। ভাগ্যিস গিলেননি। গিললেও থোড়াই শুনতে পেত অত সব কথা। দামিয়ান কেমন ক্রু হাসল। সিটের গায়ে মাথা এলিয়ে মনে মনে বলল, যা সাড়া মস্তান, আপনারাও তবে দুর্বলতা আছে।